প্রতিবেশী দেশের ইন্ধনে খাগড়াছড়িতে অস্থিরতা তৈরির চেষ্টা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে রমনা থানায় নিজস্ব ভবনের কাজ উদ্বোধন করতে এসে এই মন্তব্য করেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দেশে অস্থিতিশীলতা তৈরির জন্য দেশের বাইরে থেকে অস্ত্র আসছে। প্রতিবেশী দেশে ফ্যাসিস্টদের ইন্ধনে দুর্গাপূজা বানচালের চেষ্টা করা হচ্ছে বলেন তিনি। খাগড়াছড়িতে পাহাড়ের ওপর থেকে সন্ত্রাসীরা আধুনিক অস্ত্র দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে। এ ঘটনা যেন আর না ঘটে সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এদিকে খাগড়াছড়িতে আজকে পড়া সকল পর্যটককে উদ্ধার করা হচ্ছে বলেও জানান উপদেষ্টা। অনুষ্ঠানে রমনা, রামপুরা, কমলাপুর সহ 5টি থানার ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। ভারতের ইন্ধনে বা ফ্যাসিস্টদের ইন্ধনে এই ঘটনাটা ঘটাচ্ছে। তা আমরা এটা যেন ঘটাতে না পারে এই জন্য আমরা আমাদের সর্বাত্মক ব্যবস্থা নিচ্ছি। কিছু সন্ত্রাসী পাহাড়ের উপরে থেকে তারা ফায়ার করছে এবং এই হাতিয়ারগুলি অনেক সময় বাইরে থেকে আসছে। খাগড়াছড়ির গুইমারায় হতাহতের ঘটনায় এখনও থমথমে জেলার পরিস্থিতি। তৃতীয় দিনের মতো বহাল রয়েছে 144 ধারা। 3 পার্বত্য জেলায় চলছে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ। এদিকে দুপুর 12টা থেকে ঢাকা ও চট্টগ্রাম মহাসড়কে অবরোধ শিথিল করেছে খাগড়াছড়ির যুগ্ম ছাত্র জনতা। 60 ঘণ্টা পর ওই সড়কে শুরু হয় যান চলাচল। বন্ধ রয়েছে দোকানপাট, তবে অবরোধ কর্মসূচির প্রভাব নেই রাঙামাটিতে। সকাল থেকে শহরে যানবাহন চলাচল করছে। বিভিন্ন পয়েন্টে মোতায়েন করা হয় বাড়তি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য। এদিকে গতকালের সংঘাতের পর ভয় আর আতঙ্কে অনেকেই বাড়ি ছেড়ে যান। সংঘর্ষে ক্ষতিগ্রস্ত বাড়িঘরের ক্ষতিপূরণ ও সুষ্ঠু বিচার দাবি করেছে সব পক্ষ। এর আগে খাগড়াছড়িতে মারমা কিশোরীকে ধর্ষণের ঘটনায় সংঘাত শুরু হয়। স্বার্থান্বেষী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। বলতে পারি না, আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি। কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী। তারপর আমার স্টুডেন্ট এরা না আসলে আমাকে না চিহ্নিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। রবিবারের সংঘর্ষ ও অগ্নিকাণ্ডে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার রামসু বাজার এলাকা। পুরো এলাকা থমথমে, ভয় আর আতঙ্কে রয়েছে এলাকাবাসী। সড়কে নেই যান চলাচল, বন্ধ আছে দোকানপাট সহ সব প্রতিষ্ঠান। জারি আছে 144 ধারা। দ্রুত এলাকার নিরাপত্তা নিশ্চিতের দাবি স্থানীয়দের। রামসুবাজারের পুড়ে যাওয়া স্থাপনা থেকে এখনও উঠছে ধোঁয়া। পুরো এলাকায় আগুন ও ভাঙচুরের চিহ্ন, যেন ধ্বংসস্তূপের এক জনপদে পরিণত হয়েছে খাগড়াছড়ির গুইমারার এই এলাকা। এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ ও সহিংসতার কেন্দ্রে পরিণত হয় গুইমারার রামসুবাজার। পাহাড়িদের অনেকেই নিরাপত্তার অভাবে আশ্রয় নিয়েছেন অন্যত্র। অতীতে কখনো এমন সংঘাত দেখেনি গুইমারার মানুষ। এই গুইমারাতে অন্তত প্রপার এরিয়া 30 বছরের ভিতরেই প্রথম দেখছি যে কালকে। বলতে পারি না, আমরা শুধু নিজের জীবনটা নিয়ে পিছন দিয়ে ফালাই গেছি। কিছু জানি না কি হয়েছে। গোলাগুলি শুনছে, দেখতেছি সব ফুরাই দিতেছে। আতঙ্ক বই অবশ্যই আছে। আমি প্রেসার রোগী। তারপর আমার স্টুডেন্ট এরা না আসলে আমাকে না চিহ্নিত, এরা আমাকে মেরে ফেলতো। এরা আমাকে সেভ করে নিয়ে গেল ওনার বাসায়। স্বার্থান্বেষী মহল আসলে এটার পেছনে উস্কে দেওয়ার পেছনে কাজ করছে। আর ঘটনার সূত্রপাত আসলে সেনাবাহিনীর উপর আক্রমণ যখন করা হয়েছে তখনই আসলে সাধারণ বাঙালি যারা আছে এরা আসলে একটু ক্ষিপ্ত হয়ে গেছে। রোববারের সংঘর্ষের পর গুইমারা নিরাপত্তা জোরদার করা হয়েছে। রামসুবাজারের প্রবেশপথ সড়কে সতর্ক প্রহরায় আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া গোটা জেলায় জারি হয়েছে 144 ধারা। তবে নিরাপত্তার শঙ্কা কাটেনি এলাকাবাসীর। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সাথে প্রশাসন সমন্বিতভাবে কাজ করছে, জানালেন জেলা প্রশাসক। ধর্ষণের ঘটনা ঘটেছে, আমরা জানার সঙ্গে সঙ্গে তাদের যে ভিকটিম তার বাবা মা সহ পুলিশ গিয়ে তাকে আমরা হাসপাতালে নিয়েছি। সর্বোচ্চ ট্রিটমেন্ট এবং আইনি যে বিষয়গুলো আমরা সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছি। রোববার গুইমারায় সংঘর্ষের ঘটনায় গুলিতে 3 জন পাহাড়ি নিহত হন। এ সময় সেনাবাহিনীর এক মেজর সহ 13 সেনা সদস্য এবং ওসি সহ 4 পুলিশ সদস্য আহত হন। মামুনুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
খাগড়াছড়ির সার্বিক পরিস্থিতি জানাতে এই মুহূর্তে গুইমারা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আব্দুল্লাহ রাকিব, আপনি তো এই মুহূর্তে গুইমারায় অবস্থান করছেন, এরই মধ্যে নিশ্চয়ই অনেকের সাথে আপনার কথা হয়েছে। সেখানকার সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে কেমন দেখছেন এবং জনজীবন স্বাভাবিক হতে কতদিন সময় লাগতে পারে? সেখানে তো এখনো 144 ধারা বহাল রয়েছে। জি, 144 ধারা বহাল রয়েছে, তবে 12টার পর থেকে যে অবরোধ কর্মসূচি রয়েছে সেটি শিথিল করায় আমরা দেখছি মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। কিছু কিছু গাড়ি চলাফেরা করছে এবং যারা আটকে ছিল বিশেষ করে রোগীরা এবং পণ্যবাহী গাড়ি তারা আসলে যাতায়াত করছে এবং অভ্যন্তরীণ যে যানবাহনগুলো রয়েছে সেগুলো চলাচল বাড়িয়েছে। এখানে এখন পর্যন্ত অর্থাৎ গুইমারার যে রামসু বাজার এলাকায় সেখানে এখন পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সকাল থেকে অর্থাৎ গতকালকের ঘটনার পর থেকে তারা এখানে অবস্থান করছেন এবং তারা এখানকার পর্যবেক্ষণ করছেন। তবে সকাল থেকে পরিস্থিতি একেবারেই শান্ত। গ্রামগুলোর ভিতরে অর্থাৎ পাহাড়িরা যেখানে বসবাস করেন সেখানেও পরিস্থিতি শান্ত রয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং কিছুক্ষণ আগে অর্থাৎ ঘণ্টাখানেক আগে সেখানে উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনি ঘুরে দেখেন, সেখানকার স্থানীয়দের সাথে কথা বলেন এবং ক্ষয়ক্ষতির বিষয়টি তিনি তদারক করছেন বলেও জানান। এখানকার যারা বাঙালিরা রয়েছেন এখানকার স্থানীয়রা তাদের জনজীবনে একটু প্রভাব পড়ছে। তারা বলছেন যে যেহেতু 144 ধারা জারি রয়েছে, বাজারপাট এবং দোকান ঘর এবং অন্যান্য যে ব্যবসা প্রতিষ্ঠানগুলো সেগুলো বন্ধ রয়েছে, ফলে যে স্বাভাবিক কর্মচাঞ্চল্য সেটি আসলে প্রভাব পড়ছে এবং তারা যেহেতু এখানকার স্থানীয় এখানকার উৎপাদিত পণ্য সেগুলো আসলে বেচা বিক্রি কাজটি থমকে আছে এবং তারা আশা করছেন যে হয়তো আগামী কয়েকদিনের মধ্যে যে পরিস্থিতি যদি উন্নতির দিকে যায় এবং যে পরিস্থিতি চলছে সেটি যদি চলমান থাকে হয়তো বা কয়েকদিনের মধ্যে সেই পরিস্থিতির উন্নতি হবে। এবং তবে এখন পর্যন্ত গতকালকে যে 3 জন নিহত হয়েছেন তাদের মরদেহ আনার জন্য তাদের পরিবারের স্বজনরা সদর হাসপাতালে গিয়েছেন, তবে এখন পর্যন্ত যে ময়নাতদন্তের কার্যক্রম সেটি শেষ না হয় তারা মরদেহ নিয়ে এখনো এলাকায় আসেননি। তবে এলাকার পরিবেশ এখনো থমথমে এবং সাধারণ মানুষজনের মধ্যে ভয় উদ্বেগ রয়েছে। তারা বলছেন তাদের মধ্যে যে সম্প্রীতির চিত্র সেটি যাতে আবার ফিরে আসে এবং এখানকার মানুষের মধ্যে যে প্রাচীন যে সম্পর্ক অর্থাৎ তাদের মধ্যে যে সৌহার্দ্যের সম্পর্ক সেটি যাতে বজায় থাকে এবং যে উভয় পক্ষ যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের যে ক্ষতির যে সেটি নিরূপণ করে যাতে তাদের ক্ষয়ক্ষতির ব্যবস্থা। রাকিব, জম্মু ছাত্র জনতা তো 12টার পর অবরোধ শিথিল করেছে, যার ফলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে সীমিত আকারে যান চলাচল শুরু হয়েছে, সেই খবর খানিকটা জানাবেন। জি, আমরা দেখছি যে এখানকার যানবাহন চলাচল শুরু হয়েছে এবং তবে সড়কে স্বাভাবিক যে যানবাহন থাকে সেটি আসলে এখন পর্যন্ত আমরা সেভাবে দেখছি না। তবে কিছু কিছু গাড়ি পণ্যবাহী গাড়ি, অ্যাম্বুলেন্স এবং হচ্ছে যে অন্যান্য ছোট ছোট পরিবহন সিএনজি এবং অটোরিকশা সেগুলো চলাফেরা করছে, তবে সেটি স্বাভাবিকের তুলনায় অনেক কম। যেহেতু মানুষের মধ্যে এখনো ভয় উদ্বেগ উৎকণ্ঠা রয়েছে, অনেকে আসলে পথে কোনো বিপদে পড়েন কিনা বা কোনো বাধা পড়েন কিনা সেটির সংখ্যা অনেকে হয়তো বা বেরোচ্ছেন না, পরিস্থিতি বুঝে বেরোচ্ছেন। তবে যারা জরুরি কাজ অর্থাৎ চিকিৎসা সংক্রান্ত কাজ সহ পণ্য পরিবহনের কাজ তারা সেসব পরিবহনগুলো আমরা সড়কে দেখছি এবং সেগুলো চলাফেরা করার ব্যাপারে সেগুলো যাতে নিরাপদে তাদের গন্তব্যে যেতে পারে সে ব্যাপারে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন পয়েন্টে তারা মোতায়েন আছে এবং তারা সেটি সঠিকভাবে অর্থাৎ যারা যাতে নিরাপদে পৌঁছাতে পারে সেটি দেখভাল করছেন এবং এখন পর্যন্ত সড়কের কোথাও মধ্যে বেশ কয়েকজন পর্যটককে নিরাপদে সরিয়ে আনা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। কেউ কি আটকা পড়েছেন কিনা এ ধরনের কোনো তথ্য কি আপনারা পেয়েছেন নাকি সবাইকে সরানো সম্ভব হয়েছে নিরাপদে? জি, সাজেকে যারা ছিল তাদেরকে আসলে পরশু দিনে নিয়ে আসা হয় এবং এখন পর্যন্ত যারা আটকা পড়েছিলেন তারা সদরে ছিলেন তাদেরকে আসলে বিভিন্ন ভাগে ভাগ করে, যেহেতু যানবাহন বন্ধ ছিল ফলে সেই যানবাহনের ব্যবস্থা করে তাদেরকে তাদের গন্তব্যে পাঠানোর ব্যবস্থা করেছিল। পাশাপাশি যারা চট্টগ্রাম থেকে অর্থাৎ ঢাকা চট্টগ্রাম থেকে রওনা দিয়ে মাঝপথে আটকা পড়েছেন তারাও দেখেছি আমরা সেনা চৌকিগুলোতে তাদেরকে নিরাপদে রাখা হয়েছিল। সকালে আমরা যখন এসেছি তখন দীর্ঘ সারি ছিল, সেটিও আস্তে আস্তে ছুটতে শুরু করছে, অর্থাৎ যারা প্রয়োজনীয় জায়গায় যাবেন তারা সেই বিষয়গুলো দেখভাল করছেন এবং তাদেরকে নিরাপদে পৌঁছানোর বিষয়টি তারা নিশ্চিত করছেন। জেলা প্রশাসন থেকে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকেও বারবার বলা হচ্ছে যেহেতু অবরোধ শিথিল করা হয়েছে, অবরোধকারীরা শিথিলতার কথা বলেছেন, সেই অনুযায়ী সড়কে যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা না হয়, কোনো বাধা বিপত্তি না পড়ে সেটি দেখভাল করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এখন পর্যন্ত কোনো পর্যটক আটকা পড়েছেন এই ধরনের তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে নিরাপদে আছেন সকল পর্যটক যারা খাগড়াছড়িতে এসেছেন এবং খাগড়াছড়িতে আসবেন, তারাও মাঝপথে আছেন, তাদেরকেও নিরাপদে আসলে তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। খাগড়াছড়ির পরিস্থিতি নিয়ে গুইমারা থেকে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।
এদিকে খাগড়াছড়িতে চলমান অবরোধে দুর্ভোগে পড়েছেন স্থানীয়দের পাশাপাশি পর্যটকরা। সোমবার দুপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম সড়কে অবরোধ শিথিল করায় শুরু হয়েছে যান চলাচল। তবে ৯ উপজেলা ও রাঙামাটির সঙ্গে যানবাহন চলাচল বন্ধের কারণে নষ্ট হচ্ছে ট্রাকে থাকা বিভিন্ন কাঁচা পণ্য। খাগড়াছড়ি গেইটে এইসব ট্রাক আটকে আছে ৩ দিন ধরে। পানছড়ি যাওয়ার কথা থাকলেও গরমে নষ্ট হয়ে যেতে শুরু করেছে ট্রাকে থাকা আলু, পেঁয়াজ সহ বিভিন্ন কাঁচাপণ্য। জেলায় শুরু হওয়া অবরোধের প্রায় ৬০ ঘণ্টা পর সোমবার দুপুর থেকে ঢাকা চট্টগ্রামে যান চলাচল শিথিল করা হয়েছে। তবে রাঙামাটি ও জেলা শহরের সাথে দীঘিনালা, পানছড়ি, মহালছড়ি, রামগড় সহ ৯ উপজেলায় যোগাযোগ বন্ধ। অনেক মাল নষ্ট হয়ে যাচ্ছে বন্ধ রাখার কারণে। এখন এখান থেকে রাস্তা বন্ধ, হরতালের কারণে যাইতে পারতেছি না। আমাদের প্রত্যেকটা গাড়িতে কাঁচামাল আছে। আমরা এখানে খুবই কষ্টের মাধ্যমে আছি। আমরা চাই যে এখানে একটা সমাধান করিয়ে ফেললে তাড়াতাড়ি। সড়ক অবরোধের কারণে ভোগান্তিতে পড়েছেন বেড়াতে যাওয়া পর্যটকরাও। তবে সেনা নিরাপত্তায় তাদের গন্তব্যে পৌঁছে দেওয়া হচ্ছে। নারায়ণগঞ্জ, রূপগঞ্জ, বুলতাগাউসিয়া থেকে আসছি শনিবার ভোরে। এখানকার থমথমে অবস্থা, আমরা এরকম সিচুয়েশন আগে দেখি নাই। আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্য ছিল ওখানে যেতে পারি নাই। পাহাড় অশান্ত করতেই চক্রান্তকারীদের শনাক্ত করে ব্যবস্থা নেয়ার দাবি সচেতন মহলের। আর এসব বিষয় মাথায় নিয়েই কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। যেসব ঘটনা ঘটছে প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। এই যে ভাঙচুর হয়েছে, এই যে দোকানপাট, প্রত্যেকটা ঘটনাতে মামলা হবে। আমরা আজকে তো মামলার প্রসেসগুলো শুরু করব। গত ২৩ সেপ্টেম্বর মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। প্রতিবাদে শনিবার থেকে অবরোধের ডাক দেয় জম্মু ছাত্র জনতা নামে একটি পাহাড়ি সংগঠন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। খাগড়াছড়ি ও গুইমারায় শনি ও রবিবারের সাম্প্রদায়িক সহিংসতার জন্য ইউপিডিএফকে দায়ী করে বিবৃতি দিয়েছে সেনাবাহিনী। রবিবার রাতে সেনাবাহিনীর ফেসবুক পেজে বিবৃতিতে বলা হয়, ইউপিডিএফ ও এর অঙ্গ সংগঠনগুলো খাগড়াছড়ি ও গুইমারাতে পরিকল্পিতভাবে নাশকতা করেছে। এতে দাবি করা হয়, গত বছরের ১৯ সেপ্টেম্বর খাগড়াছড়িতে মোটরসাইকেল চালক মামুন হত্যাকে কেন্দ্র করে দীঘিনালা ও রাঙামাটিতে ইউপিডিএফ কর্মীরা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় এবং সাম্প্রদায়িক অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করে। এ সময় ৩ জন নিহত সহ বেশ কয়েকজন এলাকাবাসী আহত হন। ঘটনার ১ বছর পূর্তিতে ইউপিডিএফ পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতিবাদ মিছিল করে এবং একই ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা করে। সেনাবাহিনী আরও জানায়, পার্বত্য এলাকাকে অস্থিতিশীল করতে এলাকার নারী ও স্কুলগামী শিশুদের নাশকতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধ্য করছে ইউপিডিএফ। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির সিন্ডিকেটের অন্যতম সদস্য ইউনিক ইস্টার্ন লিমিটেডের মালিক নূর আলী সহ সংশ্লিষ্ট ১৪ জনের বিরুদ্ধে ৪০ কোটি ৭১ লাখ টাকা প্রতারণার অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে সিআইডি। মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে অভিযুক্তরা সরকার নির্ধারিত ফি ব্যতীত অতিরিক্ত অর্থ আদায় করে, যার প্রমাণ পায় সিআইডি। সরকারি ফি ৭৮,৯৯০ টাকা নির্ধারিত থাকলেও অভিযুক্তরা জনপ্রতি ১,৫০,০০০ টাকা আদায় করে। পাসপোর্ট খরচ, কোভিড-১৯ টেস্ট, মেডিকেল ফি ও পোশাক সংক্রান্ত ফি এর নামে এসব অতিরিক্ত খরচ আদায়ের তথ্য পায় সিআইডি। অপরাধের পূর্ণাঙ্গ তথ্য উদ্ঘাটন, অজ্ঞাতের শনাক্ত ও গ্রেপ্তার করার স্বার্থে সিআইডির তদন্ত ও অভিযান অব্যাহত রেখেছে। মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম বিভাগ। লন্ডনে প্রায় ৫০০ কোটি টাকা মূল্যের ৩টি অ্যাপার্টমেন্টের মালিকানা ছেড়েছেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ভাই আনিসুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী ইমরানা জামান চৌধুরী। যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইটের তথ্য বলছে, গত ১৯ সেপ্টেম্বর রনি 42 লিমিটেডের পরিচালক পদ থেকে সরে দাঁড়ান আনিসুজ্জামান। একই দিনে আজারবাইজানের নাগরিক নাসিব পিডিএফ কোম্পানির মালিক হিসাবে এটির নতুন নাম দেন পিএনএন ইউকে প্রপার্টিজ লিমিটেড। কোম্পানিটির ২টি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট রয়েছে। এর মধ্যে একটি ২০২০ সালে ৯১ লাখ পাউন্ড দিয়ে কেনা হয়। লন্ডনের রিজেন্ট পার্ক এলাকার এসব বিলাসবহুল অ্যাপার্টমেন্টের গড় বাজার মূল্য ২ কোটি পাউন্ডের বেশি। এদিকে গিলবার্ট স্ট্রিটের ৯৫ লাখ পাউন্ড দিয়ে কেনা একটি অ্যাপার্টমেন্টের মালিকানা ছেড়েছেন ইমরানা জামান চৌধুরী। তবে এসব সম্পদের মালিকানা পরিবর্তনে আর্থিক লেনদেনের কোনো তথ্য নেই ওয়েবসাইটে।
জাতীয় নির্বাচনে ১৫০ জনের মতো পর্যবেক্ষক আসবেন ইউরোপীয় ইউনিয়ন থেকে। দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাংবাদিকদের এই তথ্য জানান ইসি সচিব আখতার আহমেদ। নির্বাচন ভবনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে নির্বাচন কমিশন সচিব আরও জানান, ভোট পর্যবেক্ষণের সুনির্দিষ্ট বিষয়াবলী নির্ধারণে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করবে ইসি। ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন কিনা, ভোট প্রদান যে গোপন কক্ষ সেটা সম্পর্কে জানতে চেয়েছেন, সেটা কিভাবে অর্গানাইজ করা হয় সেটা জানতে চেয়েছেন। তারপরে আপনার ভোট কাউন্টিংয়ের সময় থাকতে পারবেন কিনা, এই সমস্ত জিনিসগুলো করেছেন। এবং ওনারা মোটামুটিভাবে ওনারা আসতে চান শিডিউল ঘোষণার সময় থেকে। ওনারা আসবেন বিভিন্ন পর্যায়ে, সবাই যে একসাথে 150 জন আসবেন তা না, বিভিন্ন পর্যায়ে ওনাদের প্রতিনিধি দল আসবেন। এবং এর আগে সকালে এক বৈঠকে বাংলাদেশে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও অবাধ নির্বাচন চাই বলে জানিয়েছে যুক্তরাজ্য। এজন্য প্রশিক্ষণ সহ নানা সহায়তা করা হবে বলে জানান ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক। সিইসি এএমএম নাসির উদ্দিনের সঙ্গে নির্বাচন ভবনে বৈঠক শেষে এই কথা জানান তিনি। সারাহ কুক জানান, বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে কমিশনের সাথে খুবই কার্যকরী একটি বৈঠক হয়েছে। সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে পূর্ণ সহায়তা করবে যুক্তরাজ্য। এজন্য নির্বাচন পরিচালনায় যুক্ত বিভিন্ন পক্ষকে প্রশিক্ষণে সহায়তা করবেন তারা। সেই সাথে নারী সহ ঝুঁকির মুখে থাকা জনগোষ্ঠীকে সচেতন করতে প্রশিক্ষণ দেবে ইউকে। এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ব্রিফিং করছেন সিইসি এএমএম নাসির উদ্দিন। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। আমরা নির্বাচন কমিশন ভবনে আমাদের সহকর্মী আছেন সুলতানা জাহান মিতু, সরাসরি তার কাছে চলে যাচ্ছে। তিনি নির্বাচন কমিশনের সার্বিক খোঁজ খবর রাখেন। সুলতানা জাহান মিতু, আজ তো নিঃসন্দেহে নির্বাচন কমিশন অফিসের জন্য গুরুত্বপূর্ণ একটি দিন, যেখানে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে, সারাহ কুকের সঙ্গে বৈঠক হয়েছে প্রধান নির্বাচন কমিশনের। সব মিলিয়ে কি ধরনের তথ্য জানা গেল? যেটি হয়ে থাকে লোপা, যে জাতীয় নির্বাচনকে সামনে রেখে সবসময় আমরা দেখি যে নির্বাচন কমিশন ভবনে বিদেশি কূটনীতিকদের একটি আনাগোনা বেড়ে যায়। তেমনটাই আমরা দেখছি এবারের ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে, যেহেতু নির্বাচনের ঘোষিত যে সময়সীমা সেটি এগিয়ে আসছে, তাই কূটনীতিকদের আনাগোনাও বেড়েছে। আজকেই দুটি পক্ষ নির্বাচন কমিশনের সাথে বৈঠক করেছে, সেটি আপনি জানেন। ব্রিটিশ হাই কমিশনার সারাহ কুক এবং ইউরোপীয় ইউনিয়নের একটি অগ্রবর্তী দল বাংলাদেশে এসেছিল, যাদেরকে তারা বলছে যে অনুসন্ধানমূলক দল। তারা এসে আসলে বাংলাদেশে নির্বাচন পর্যবেক্ষণের যে পরিবেশ সেটি মূলত রেখে করে গেল। এই 7 সদস্যের প্রতিনিধি দলের মধ্যে আজকে 5 জন এসেছিলেন এবং তারা সবশেষ বৈঠক নির্বাচন কমিশনের সাথে করে গেছেন এবং সেই সাথে তারা এটিও জানিয়ে গেছেন তারা একটি সমঝোতা স্মারক করতে চান নির্বাচন কমিশনের সাথে, একটি দ্বিপক্ষীয় সমঝোতা স্মারক, যেখানে আসলে থাকবে নির্বাচন পর্যবেক্ষণে যে বিষয়গুলো সেগুলো সুনির্দিষ্টভাবে সেই সমঝোতা স্মারকে উল্লেখ করা থাকবে। এবং আপনি তো জানেনই যে নির্বাচন কমিশন সচিব জানিয়েছেন ইউর বরাত দিয়ে যে 150 জন পর্যবেক্ষক তারা পাঠাতে চায় আগামী জাতীয় নির্বাচন পর্যবেক্ষক করতে। তবে একসাথে নয়, ধাপে ধাপে এই পর্যবেক্ষকদের তারা পাঠাবেন ইউরোপীয় ইউনিয়ন। তবে একটি বিষয়, যে এই পর্যবেক্ষকরা কিন্তু শুধু নির্বাচন পূর্ব এবং নির্বাচন চলাকালীনে নয়, নির্বাচন পরবর্তী যে সময়কাল অর্থাৎ ফলাফলের যে গেজেট প্রকাশ সে পর্যন্ত তারা বাংলাদেশে অবস্থান করবেন এবং নির্বাচন পর্যবেক্ষণ করবেন। একটি বিষয় বলে রাখি যে নির্বাচন পর্যবেক্ষণে দেশি এবং বিদেশি যে পর্যবেক্ষক তাদেরকে অনুমোদন দেওয়ার প্রক্রিয়া চলমান আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে। তবে এর আগে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছিল, সেটি সচিবও বলেছিলেন, প্রধান নির্বাচন কমিশনার যেটি বলেছিলেন, বিগত 3টি জাতীয় নির্বাচনে যেসব আন্তর্জাতিক সংস্থা গ্রহণযোগ্যতা দিয়েছিল 3টি জাতীয় নির্বাচনকে, এবং সেই সব মন্তব্যকে তারা বিতর্কিত বলছেন যে এই ধরনের সংস্থার তালিকা তারা করেছেন এবং তাদেরকে আসলে পুনরায়
অনুমতি দেওয়া হবে না আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন পর্যবেক্ষণে। এছাড়া সমস্ত বিদেশি পর্যবেক্ষক যারা বিতর্কিত নন তাদেরকে আসলে নির্বাচন কমিশন স্বাগতম জানিয়েছেন। তারা বলেছেন যে আগামী জাতীয় নির্বাচন যত বেশি পর্যবেক্ষক থাকবে তত বেশি গ্রহণযোগ্যতা পাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে, এবং নির্বাচনকে আসলে সেই মাপে করতেই বর্তমান নির্বাচন কমিশন জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে। আপনি জানেন যে প্রধান উপদেষ্টাও যে জাতিসংঘে গিয়েছেন সেখানেও তিনি আসলে সেই বার্তাই দিয়েছেন একটি গ্রহণযোগ্য, অবাধ এবং সুষ্ঠু নির্বাচন করার জন্য তারা সর্বোচ্চভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে আজকের যে বৈঠক সেই বৈঠকটিকে বেশ ফলপ্রসূ বলছে নির্বাচন কমিশন সচিব এবং ওই তরফে বিদেশি কূটনীতিকরা যারা এসেছিলেন তারাও। এখন পর্যন্ত এই ছিল সবশেষ। সুলতানা জাহান মিতু, আপনাকে অনেক ধন্যবাদ। সংসদ নির্বাচন সামনে রেখে জোরে সরে চলছে বিএনপির প্রার্থী বাছাইয়ের কাজ। অক্টোবরের মধ্যেই প্রাথমিক তালিকা চূড়ান্ত করতে যায় দলটি। তফসিল ঘোষণার আগেই অন্তত ৭০% আসনে একক প্রার্থী চূড়ান্তের লক্ষ্য। ৩০০ আসনের মধ্যে অর্ধেক আসনে প্রার্থী মোটামুটি নির্ধারিত হয়েছে। শতাধিক আসনে থাকছে নতুন মুখ। আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য চলছে বিএনপির নানা প্রস্তুতি। মাঠ পর্যায়ের জরিপ ও সাংগঠনিক রীতি মেনে চলছে প্রার্থী বাছাই। এরই মধ্যে করা হয়েছে ৫টি জরিপ। গেল সপ্তাহে দলের স্থায়ী কমিটির বৈঠকে অক্টোবরের মধ্যে প্রার্থী চূড়ান্তের বিষয়ে আলোচনা করেন নেতারা। দলের জ্যেষ্ঠ নেতারা জানান, অধিকাংশ আসনে একক প্রার্থী চূড়ান্তের কাজ প্রায় শেষ পর্যায়ে। ১৫০ আসনের সম্ভাব্য প্রার্থী অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বাকি আসনের প্রার্থী ঠিক করতে চলছে যাচাই বাছাই। আমরা যত সম্ভব দ্রুত আমাদের প্রার্থী মনোনয়নের কাজ আমরা সম্পন্ন করতে চাই। ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভার্চুয়াল সংযোগের মাধ্যমে কথাবার্তা বলছেন। যাকে প্রার্থী দিলে পাশ করার সম্ভাবনা বেশি থাকে তাকে আমরা প্রার্থী করব। আগামী নির্বাচনে শতাধিক আসনে আসতে পারে নতুন মুখ। তাদের অনেকেরই এটাই হবে প্রথম নির্বাচন। এলাকায় যার জনপ্রিয়তা আছে, জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, এটা তো তার প্রথম রিকোয়ারমেন্ট। দলের যার ত্যাগ আছে, দীর্ঘদিন দলের প্রতি বিশ্বস্ত ছিল এবং দলে অনেক আন্দোলন সংগ্রামে ভূমিকা রেখেছে, নিবেদিত প্রাণকর্মী, এটাও একটা ক্রাইটেরিয়া থাকবে। যেসব এলাকায় একাধিক প্রার্থী রয়েছেন সেখানে মনোনয়ন প্রত্যাশী সবাইকে নিয়ে আলোচনার ভিত্তিতে চূড়ান্ত করা হচ্ছে একক প্রার্থী। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমী আজ। কাল ষষ্ঠীতে আনুষ্ঠানিকতা শুরু হলেও আজ থেকেই মূল পূজা শুরু। মূলত এই তিথি থেকেই শুরু হয় দেবীর অন্নভোগ। জাগ্রত হবে দেবী দুর্গা। হিন্দু ধর্মানুসারীদের মতে দেবী দুর্গা 10 হাতে দমন করবেন সব অমঙ্গল আর অশুভকে। সকাল ৯টা ৫৮ মধ্যেই দেবী দুর্গার নবপুত্রিকা প্রবেশ আর বিহিত পূজার মাধ্যমে চলে দেবীর আরাধনা। মণ্ডপে মন্ত্রপাঠ, ধূপ আরতিতে চলে দেবীর বন্দনা। দেবী এবার এসেছেন গজ অর্থাৎ হাতিতে চড়ে। হিন্দু শাস্ত্রমতে এর অর্থ মর্তলোক ভরে উঠবে সুখ, শান্তি, সমৃদ্ধিতে। দুর্গা যাবেন দোলায় চড়ে। দেবী দুর্গা দোলাই বা পালকিতে করে আসা বা যাওয়ার অর্থ পৃথিবীতে মহামারী বা মড়ক, ভূমিকম্প, খরা, যুদ্ধ, অতি মৃত্যুর সংখ্যা। মহাসপ্তমী পূজার আয়োজন নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী আল আমিন। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আল আমিন, আজ মহাসপ্তমীতে নানা ধর্মীয় আচার অনুষ্ঠান রয়েছে। সব মিলিয়ে বরিশালের পূজা মণ্ডপগুলো কতটা জমে উঠেছে আর এই মুহূর্তে কি ধরনের আয়োজন চলছে? সকাল থেকে কিন্তু বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু বিশেষ আয়োজন ছিল, কিন্তু এখন যেহেতু দুপুরের বেলায় এখন কোনো আয়োজন নেই। তবে দর্শনার্থী যারা রয়েছেন তারা কিন্তু বরিশালের যে বিভিন্ন মণ্ডপগুলো রয়েছে সেখানে ঘুরে দেখছেন। এখন আসলে তারা আসছেন, তারা ছবি তুলছেন, প্রণাম করছেন। বিশেষ করে যে বিষয়টি হচ্ছে যে বরিশালে এবছর বরিশাল মহানগরীতে 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এবং বরিশাল জেলায় 640টি পূজা মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। সেক্ষেত্রে
বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে আমরা সকাল থেকে বেশ কয়েকটি মণ্ডপে ঘুরেছি। আমরা যেটি দেখলাম যে আসলে সকালবেলা কিন্তু মহাসপ্তমীর যে পূজা সেটি কিন্তু শুরু হয় সকাল 9টায়। সেখানে কিন্তু ভক্তবৃন্দ যারা রয়েছেন তারা সেখানে এসেছিলেন, অঞ্জলি দিয়েছেন এবং এর পাশাপাশি বিভিন্ন মন্দিরে কিন্তু তারা ঘুরে দেখেছেন এবং তারা যেটি বলছেন যে আসলে সমাজের কল্যাণ, দেশের কল্যাণের জন্য তারা দেবীর কাছে প্রার্থনা করছেন, পাশাপাশি নিজেদের মঙ্গল কামনা করা এবং পরিবারের মঙ্গল কামনায় কিন্তু তারা তাদের দেবীর কাছে প্রার্থনা করছেন। সেই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের যে জেলাগুলোয় কিন্তু আসলে আনুষ্ঠানিকভাবে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়েছে এবং সে সব জায়গায় কিন্তু জমজমাটভাবেই কিন্তু পূজার যে আনুষ্ঠানিকতা, উৎসব মুখর একটি পরিবেশে যে পূজার আনুষ্ঠানিকতা সেটি কিন্তু আসলে চলছে। আর আরেকটি বিষয় হচ্ছে যে বরিশালের আমরা কথা বলেছিলাম পূজা উদযাপন পরিষদে যারা রয়েছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে খুব সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে বরিশালে পূজা অনুষ্ঠিত হচ্ছে। গতকাল ষষ্ঠী পূজা ছিল, ষষ্ঠী পূজার মধ্য দিয়ে তাদের যে আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে এবং আজ সপ্তমী হয়েছে। এবং আমি যে মন্দিরটিতে রয়েছি বরিশালের নগরী সদর রোডে যে মন্দিরটি, এখানে কিন্তু আগামীকাল যে কুমারী পূজা, সেই কুমারী পূজা কিন্তু এই মন্দিরটিতে অনুষ্ঠিত হবে এমনটাই আমাদেরকে জানানো হয়েছে। আরেকটি বিষয় হচ্ছে বরিশালের যে এবছর পূজা উদযাপন উপলক্ষে কিন্তু পুলিশ প্রশাসন থেকে শুরু করে জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন কিন্তু একাধিকবার বৈঠক করেছেন এবং বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেগুলোকে আসলে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে প্রত্যেকটি পূজা মণ্ডপে 8 জন করে আনসার বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ বাহিনীর সদস্যরা কাজ করছেন। এছাড়া আমরা র্যাবের সাথে কথা বলেছিলাম, র্যাব জানিয়েছে তাদের তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং সিভিল পোশাকে কিন্তু তাদের যে কর্মী যারা রয়েছে তারা কিন্তু দায়িত্ব পালন করছেন। এর পাশাপাশি প্রত্যেকটি পূজা মণ্ডপে কিন্তু সিসি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রত্যেকটি পূজা মণ্ডপকে কিন্তু একদমই আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারিতে আনা হয়েছে এবং কোথাও যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেক্ষেত্রে কিন্তু তারা সেই ব্যবস্থাটি নিয়েছেন। এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার আমাদেরকে যেটি জানিয়েছেন, তিনি বলেছেন যে আসলে পুজো উপলক্ষে কিন্তু বরিশাল নগরীর যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে বিশেষ করে সদর রোড এরিয়ার যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু আসলে যানজটের একটি ভোগান্তি থাকে। সেই ভোগান্তি লাঘবের জন্য অতিরিক্ত যে ট্রাফিক পুলিশ রয়েছে সেই ট্রাফিক পুলিশের ব্যবস্থা করা হয়েছে এবং যাতে যানজট মুক্ত বরিশাল নগরী রাখা যায় সেক্ষেত্রে কিন্তু তারা কাজ করছেন। সব মিলিয়ে আমরা যখন কথা বলেছিলাম বরিশালের যারা এই পূজা মণ্ডপগুলোতে ঘুরে দেখছেন তাদের সাথে, তারা যেটি বলছেন যে আসলে এবছর তারা স্বস্তি এবং শান্তিপূর্ণভাবেই তাদের যে পূজার যে আয়োজন সেটি কিন্তু আসলে সম্পন্ন করতে পেরেছেন এবং সব মিলিয়ে কিন্তু এক প্রকার বলাই যায় যে আসলে বরিশালের যে পূজা মণ্ডপগুলো রয়েছে সেখানে কিন্তু বাড়তি নিরাপত্তার মধ্য দিয়েই কিন্তু আসলে এই পূজা অনুষ্ঠিত হচ্ছে এবং খুব জাঁকজমকভাবেই কিন্তু বরিশালের 47টি পূজা মণ্ডপে দুর্গাপূজার আয়োজন অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে বরিশাল থেকে। বরিশাল থেকে শারদীয় দুর্গোৎসবের সার্বিক খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী আল আমিন। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দিচ্ছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর। বেলা 12টার দিকে ট্রাইব্যুনালে শুরু হয় এই সাক্ষ্য গ্রহণ। এর আগে রবিবার এই মামলার শেষ সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরের প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়। ওই দিন আদালতে প্রমাণ হিসাবে জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ 54তম সাক্ষী হিসাবে প্রথম দিনের সাক্ষ্য দেন আলমগীর হোসেন। এর আগে এই মামলায় সাক্ষ্য দিয়েছেন গণঅভ্যুত্থানের শহীদ আবু সাইদের পিতা সহ স্বজনহারা পরিবারের অনেকে। এছাড়া সাক্ষ্য দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। গত 10 জুলাই এই মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরু করে ট্রাইব্যুনাল। রাজধানীর মোহাম্মদপুরের একটি ক্লিনিক মালিকের কাছে সমন্বয়ক পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে 5 জনকে আটক করেছে সেনাবাহিনী। রবিবার রাতে তাদেরকে বসিলা আবাসিক এলাকা থেকে আটকের পর মোহাম্মদপুর থানা পুলিশের হাতে সোপর্দ করা হয়। এ ঘটনায় চাঁদাবাজির মামলা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। চাঁদাবাজির অভিযোগ পেয়ে রোববার রাত 9:30টার দিকে হাজারীবাগ থানাধীন বসিলা ওয়েস্ট ধানমন্ডি আবাসিক এলাকায় অভিযান চালায় সেনাবাহিনী। ঘটনাস্থল থেকে আটকের পর মোহাম্মদপুর থানায় সোপর্দ করা হয়। মৃত্যু বাচ্চায় পেটে মারা গেছে। মালিক পক্ষ জানায় গত 20 সেপ্টেম্বর তাদের হাসপাতালে এক নারী মৃত বাচ্চা প্রসব করেন। বাচ্চার মৃত্যুর ঘটনায় সাইফুল ইসলাম রাব্বি, আবু সুফিয়ান, আব্দুর রহমান মানিক, হাবিবুর রহমান ফরহাদ ও শাহিন হোসেন নামের 5 তরুণ 3 লক্ষ টাকা চাঁদা দাবি করে। টাকা দিতে অস্বীকৃতি জানানোয় তারা হাসপাতালে ভাঙচুর চালিয়ে প্রায় 1.5 লক্ষ টাকা ক্ষতিসাধন করে। এরপর তাদেরকে 1,20,000 টাকা দেয়া হয়। পরবর্তীতে ওয়েস্ট ধানমন্ডি বসিলা আবাসিকে ডেকে নিয়ে আরও 1 লক্ষ টাকা নেওয়া হয়। এরপর সেনাবাহিনীকে বিষয়টি জানায় ক্লিনিক মালিক। 1,20,000 টাকা রাখছি, দিয়ে দিছি যে বাবা এই এখন তো মেডিকেলটা বন্ধ আছে, একটু কাজকর্ম করার ওখানে দিয়ে দিছি। আর বাকিটা আমি কই এত আর আমি তো দিতে পারবো না,
দেখি আমি চেষ্টা করি আর 50,000 টাকা আমি কালকে দিতে পারি কিনা। এই ঘটনায় 5 জনের নামে মোহাম্মদপুর থানায় মামলা করেছে ক্লিনিকের স্বত্বাধিকারী আফরোজা শিল্পী। থানা সূত্রে জানা যায়, অভিযুক্ত রাব্বি আরেকটি চাঁদাবাজির মামলার আসামি। মামলাটি তদন্ত করছে পুলিশ। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। সংবাদে আরও যা দেখবেন, দেশে প্রতি 5টি অকাল মৃত্যুর একটি হৃদরোগে। মোট জনসংখ্যার প্রায় 10% আক্রান্ত। সাক্ষীদের অনাগ্রহ এবং দীর্ঘসূত্রিতায় 13 বছরেও হয়নি রামু সহিংসতার বিচার। মামলা পুনঃ তদন্ত করে দ্রুত নিষ্পত্তির দাবি। সাবেক শিল্পমন্ত্রী ও নরসিংদী থেকে 5 বারের সংসদ সদস্য নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন মারা গেছেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার বয়স হয়েছিল 75 বছর। এর আগে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে পড়লে রবিবার তাকে ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি করা হয়। জুলাই আন্দোলনে নরসিংদীতে হত্যা, আক্রমণ ও ভাঙচুরের মামলায় গত বছরের 25 সেপ্টেম্বর ঢাকার গুলশান থেকে নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনকে গ্রেপ্তার করা হয়। আদালতের নির্দেশে কারাগারে ছিলেন তিনি। নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন 1986 সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নরসিংদী 4 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর 2008, 2014, 2019 এবং সবশেষ 2024 সালে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত হন। রাজধানীর যাত্রাবাড়িতে বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধের ঘটনায় বাবার পর এবার মারা গেল সন্তান। সকাল 7টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যায় 9 বছরের তানভীর। চিকিৎসকরা জানান তার শরীরের 40% পুড়ে গিয়েছিল। এর আগে 24 সেপ্টেম্বর মারা যান বাবা তুহিন হোসেন। গত 20 সেপ্টেম্বর দিবাগত রাতে এসি বিস্ফোরণের ঘটনায় মা ইভার 8% এবং আরেক ভাই তাওহিদের 15% পুড়ে গেছে। স্বজনরা জানান তুহিন হোসেনের বাড়ি মাদারীপুরে। তিনি মতিঝিলের একটি মোবাইল সার্ভিসিং দোকানে কাজ করতেন। রাতে হঠাৎ এসি বিস্ফোরণে ঘরে আগুন ছড়িয়ে পড়লে ঘুমিয়ে থাকা পরিবারের 4 সদস্যই দগ্ধ হন। দেশে মোট জনসংখ্যার প্রায় 10%ই হৃদরোগে আক্রান্ত। আর প্রতি 5টি অকাল মৃত্যুর একটির কারণ হচ্ছে হৃদরোগ। শুধু চিকিৎসা নয়, হৃদরোগ প্রতিরোধে সচেতনতা বাড়ানোর পাশাপাশি প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ বিশেষজ্ঞদের। আর চিকিৎসকরা বলছেন, স্বাস্থ্যকর জীবনযাপন, নিয়মিত ব্যায়াম ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখলে হৃদরোগের ঝুঁকি 80% পর্যন্ত কমানো সম্ভব। ডন্ট মিস এ বিট প্রতিপাদ্যে সারা দেশে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। গবেষণা বলছে দেশে বছরে হৃদরোগে মারা যায় প্রায় 3.25 লাখ মানুষ। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, অস্বাস্থ্যকর খাবার, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, অলস জীবনযাপনে বাড়ছে হৃদরোগের ঝুঁকি। খাবারের মাত্রা এবং গুণাবলী অনেক চেঞ্জ হয়ে গেছে, কি খাচ্ছি সেটা। তার সাথে চেঞ্জ হয়ে গেছে আমাদের হাঁটা চলা অভ্যাসটা। WHO রিকগনাইজ করছে যে এই বায়ু দূষণ, শব্দ দূষণ, কার্ডিওভাস্কুলার ডেথ, মৃত্যু ঝুঁকি বাড়ানোর কিংবা হসপিটালাইজেশন বাড়ানোর অন্যতম কারণ হিসেবে একটা নিয়ামক হিসেবে কাজ করছে। হৃদরোগকে বলা হয় নীরব ঘাতক। লক্ষণ না থাকলেও সচেতন হওয়ার তাগিদ চিকিৎসকদের। ভাত, মাখন, পনির সাধারণ একটু অ্যাভয়েড করেন, লাল ধরনের খান। আর আরেকটা যেগুলো যে দেখবেন যে যার পা বেশি কম খান, যত পা তত না। আপনি চিংড়ি মাছ অনেক পা, এটাকে অ্যাভয়েড করেন। আপনি গরু 4 পা, একটু কম খান। মাছে কোনো পা নেই, তাহলে পাটা যদি কম তত কম খান। সিম্পল। আপনি যদি খাওয়াটা চেঞ্জ করতে পারেন, লাইফস্টাইল, আর একটু এক্সারসাইজ করেন, হার্টের রোগ অনেক কমানো সম্ভব। ধূমপান করি কিংবা সাদা জর্দা খয়ের গুল যেভাবে তামাকটা সেবন করি না কেন, সেটা আমার ক্ষতি করবেই। কাজে এগুলো কিন্তু প্রিভেন্টেবল। আমরা যদি এই ফ্যাক্টরগুলো কাজ করি, জনসচেতনতা বাড়াই, নিজেরা ইনভলভ হই, জনগণকে ইনভলভ করি, তাহলে কিন্তু এই রিস্ক ফ্যাক্টরগুলো কমিয়ে আমরা এই হৃদরোগ বা এর সাথে রিলেটেড রোগগুলো কমানোর অনেক বড় সুযোগ করে দিই। আবার আমার ঘুমটা হলো, কিন্তু সেটা 4 ঘন্টা 5 ঘন্টা মাত্র ঘুমোলাম, এটা কোনো কাজের কথা হলো না। আমাকে এডুকেট ঘুমাতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, শুধুমাত্র উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে পারলে হৃদরোগের ঝুঁকি কমানো যাবে 50%।
বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নরসিংদীর আলোকবালিতে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ইউনিয়ন যুবদল নেতা নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 10 জন। নিহত সাদেক হোসেন আলোক 13 বছরেও রামু সহিংসতার বিচার হয়নি। সাক্ষীদের অনাগ্রহ এবং দীর্ঘসূত্রিতায় আটকে আছে এই বিচার। তবে বৌদ্ধ সম্প্রদায়ের লোকজন মামলা পুনঃ তদন্ত করে দ্রুত রামু হামলার বিচারের দাবি জানিয়েছেন। মামলাটি বর্তমানে কক্সবাজার জেলা জজ আদালতে বিচারাধীন। আদালতে সরকারি কৌঁসুলি রামু হামলার এ মামলার বিষয়ে কথা বলতে রাজি হননি। বৌদ্ধ সম্প্রদায়ের নেতারা বলছেন, সরকারিভাবে করা বিভাগীয় তদন্ত কমিটির প্রতিবেদন ফাঁস হওয়ায় সাক্ষীরা অনেকটা ভয়ে সাক্ষ্য দিতে যায়নি। সাক্ষীদেরকে বিভিন্ন প্রকার হুমকি ধমকি দেয়া হয়েছিল, যার প্রেক্ষিতে সাক্ষীরা সাক্ষী দিতে অনীহা প্রকাশ করেছে। সেই দিন রামুতেও ছিল না এমন কিছু মানুষকে সাক্ষীর হিসেবে দেওয়া হয়েছে, যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক। সেদিনের ঘটে যাওয়া হামলার ঘটনার বর্ণনা করতে গিয়ে হতবাক রামুর বৌদ্ধপল্লীর বাসিন্দারা। তারাও চায় এ হামলার বিচার। 13 বছর ধরে যে এটার কোনো কাজ হচ্ছে না, এভাবে করতে থাকলে তো যে সন্ত্রাসীরা হামলা করেছে তাদের যদি বিচার না হয় তাহলে তারা তো বারে বারে কাজটা করবে। যেখানে ব্যর্থ হয়েছে সেখানে আবার রাষ্ট্রবাদী হয়ে যখন মামলা করে সেই মামলার বিচার পাওয়াটা একটু অনেকটা কি প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। রামু কেন্দ্রীয় সীমা বিহারের আবাসিক পরিচালক প্রজ্ঞানন্দ ভিক্ষু মনে করেন, বিচারিক প্রক্রিয়া দীর্ঘায়িত হলে মামলার গতি হারানোর আশঙ্কা রয়েছে। আরো বেশি দিন যদি এগুলা পেন্ডিং করে রাখা হয়, ঝুলিয়ে রাখা হয়, মানে বিচারিক কার্যক্রম দীর্ঘসূত্রিতায় পড়ে, তাহলে মোটামুটি একটা গতি হারাবে, পথ হারাবে। আর ভিকটিম যারা আছে ভুক্তভোগীদের মধ্যে তো একটা এটা নিয়ে চরম হতাশা তো লেগেই আছে। 2012 সালে হামলার পর রামু, উখিয়া ও টেকনাফে সহিংসতার ঘটনায় এজাহারভুক্ত 375 জন সহ 15,182 জনের বিরুদ্ধে 19টি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে 18টি মামলায় 945 জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় তদন্তকারী সংস্থা। এসব ঘটনায় গ্রেফতার সব আসামি এখন জামিনে রয়েছেন। তৌফিকুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কক্সবাজার। দেশের জ্বালানি খাত ভয়াবহ দুর্নীতি ও অদক্ষতায় নিমজ্জিত। এ খাতের চিহ্নিত দুর্নীতিবাজ ও কোম্পানিগুলোর বিচার না হলে এই ধারা আগামীতেও চলতে থাকবে বলে মনে করেন বিশ্লেষকরা। সোমবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে ক্যাবের এক আলোচনায় বক্তারা এসব কথা বলেন। ক্যাপাসিটি চার্জের নামে লুটেরা গোষ্ঠী জনগণের যে টাকা নিয়ে গেছে তা উদ্ধারের দাবিও জানান তারা। রাজনীতির জায়গা থেকে বিবেচ্য বিষয় হতে হবে সরকার জ্বালানি খাত থেকে মুনাফা করবে কি করবে না। এই খাতে সরকার জ্বালানি খাতে মুনাফাখোর হিসেবে প্রতিষ্ঠিত করবে কি করবে না সে বিষয়টি রাজনীতির জায়গা থেকে নির্ধারিত হতে হবে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংরক্ষণে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর শর্ত আবারও পূরণ করেছে বাংলাদেশ। সেপ্টেম্বর পর্যন্ত দেশের নেট রিজার্ভ প্রায় $20 বিলিয়ন পৌঁছেছে, যা IMF এর নির্ধারিত $18.65 বিলিয়ন চেয়ে বেশি। এছাড়া আগামী ডিসেম্বরের শেষে $19.9 বিলিয়ন শর্তও পূরণ হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। মূলত সরকারের নেয়া বিভিন্ন ইতিবাচক পদক্ষেপে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে। এছাড়া 1.5 মাসে বিভিন্ন ব্যাংক থেকে প্রায় $1.7 বিলিয়ন কেনে কেন্দ্রীয় ব্যাংক, যা রিজার্ভ বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এতে 25 সেপ্টেম্বর পর্যন্ত নেট রিজার্ভ $20 বিলিয়নের ঘরে দাঁড়িয়েছে। বর্তমানে দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় $31 বিলিয়ন, আর IMF এর গণনা পদ্ধতি BPM-6 অনুযায়ী $26.39 বিলিয়ন। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে বিদেশি ঋণ পরিশোধ বেড়েছে 13.21%। জুলাই থেকে আগস্ট এই 2 মাসে সুদ ও আসল বাবদ $667.11 মিলিয়ন পরিশোধ করেছে সরকার, যা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় $78 মিলিয়ন বেশি। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ERDর তথ্যে দেখা যায় $488.79 বিলিয়ন আসল পরিশোধের জন্য ব্যয় করা হয়েছে, যা গত অর্থ বছরের জুলাই আগস্ট মাসে পরিশোধিত আসলের চেয়ে 17.60% বেশি। আর সুদ পরিশোধ করা হয়েছে $178.32 মিলিয়ন, যা গত বছরের একই সময় ছিল $173.6 মিলিয়ন।
ইআরডি কর্মকর্তারা জানান, বাংলাদেশ সময়ের সাথে সাথে বড় আকারের বিদেশি ঋণ নিয়েছে এবং অনেক প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হয়ে গেছে, যার ফলে ঋণ পরিশোধের পরিমাণ বাড়ছে। ইআরডি রিপোর্টে আরও দেখা যায়, জুলাই আগস্টে ঋণ বিতরণ এবং উন্নয়ন অংশীদারদের প্রতিশ্রুতি উভয়ই বৃদ্ধি পেয়েছে। আর এই ছিল আজকের বিরতিহীন সংবাদ দুপুরে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।